ভাই আলম স্যার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। হাই মাদ্রাসা 2025 অর্থাৎ মাদ্রাসা স্কুল থেকে বা মাদ্রাসা বোর্ডের আন্ডারে যারা মাধ্যমিক দিবে সেই হাই মাদ্রাসা 2025-এর ইতিহাসের প্রশ্ন নিয়ে আজকের আলোচনা। অর্থাৎ আজ আমরা আলোচনা করব হাই মাদ্রাসা 2025-এর ইতিহাসের প্রশ্ন কেমন হয়েছিল, কি কি প্রশ্ন এসেছিল এবং তার উত্তর কি হবে বা কিভাবে উত্তর লিখলে সম্পূর্ণ নম্বর অর্থাৎ 90-এ 90 পাওয়া যায়। তোমরা জানো যে তোমাদের এই যে হাই মাদ্রাসার ইতিহাস পরীক্ষা, সেই পরীক্ষায় দুটো বিভাগ থাকে। ক বিভাগে থাকে জেনারেল হিস্ট্রি বা সাধারণ ইতিহাস, সেটি হয় 64 নম্বরের, এবং খ বিভাগে থাকে ইসলামের ইতিহাস, সেটি 26 নম্বরের। অতএব শুরু করা যাক যে কি কি প্রশ্ন তোমাদের এসেছিল বা উত্তর কি হবে বা কেমন করে উত্তর লিখলে 90-এ 90 পাওয়া যায়। হাই মাদ্রাসা 2025 ইতিহাস পরীক্ষার এক দাগের মান একের যে 13টি প্রশ্নের উত্তর করতে হবে, তার জন্য যে প্রশ্নগুলো ছিল, এক দাগের একের এ নাম্বার প্রশ্ন আছে জীবন স্মৃতি গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে 4 নম্বর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। বি নম্বর প্রশ্ন আছে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তর হবে 4 নম্বরটি অর্থাৎ 1835 খ্রিস্টাব্দে। সি নম্বর স্বামী বিবেকানন্দ শিষ্য ছিলেন, উত্তর হবে 3 নম্বরটি অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ এর। ডি নম্বর প্রশ্ন ছিল ভারতের শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, উত্তর হবে 4 নম্বরটি অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী। ই নম্বর প্রশ্ন ছিল ভারত সভা প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 2 নম্বরটি অর্থাৎ 1876 খ্রিস্টাব্দে। এফ নম্বর প্রশ্ন ছিল আনন্দমঠ রচনা করেন, উত্তর হবে 3 নম্বরটি অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জি নম্বরের প্রশ্ন ছিল আধুনিক ছাপাখানার জনক নামে পরিচিত, উত্তর হবে 3 নম্বরটি অর্থাৎ গুটেনবার্গ। এইচ নম্বর প্রশ্ন ছিল চৌরি চৌরা ঘটনা ঘটেছিল, উত্তর হবে 3 নম্বরটি অর্থাৎ 1922 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন আই নম্বরের প্রশ্ন ছিল সারা ভারত কিষাণ সভা গঠিত হয়েছিল, উত্তর হবে 4 নম্বরটি অর্থাৎ 1936 খ্রিস্টাব্দে। যে নম্বরের প্রশ্ন ছিল হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর হবে 4 নম্বরটি অর্থাৎ অ্যানি বেসান্ত। পরের প্রশ্ন অর্থাৎ কে নম্বরের প্রশ্ন ছিল বাঘা যতীনের আসল নাম, উত্তর হবে 1 নম্বরটি অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এল নম্বরের প্রশ্ন আছে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, উত্তর হবে 2 নম্বরটি অর্থাৎ বাবু রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন এম নম্বর রাজা হরি সিং ছিলেন, উত্তর হবে 3 নম্বরটি অর্থাৎ কাশ্মীরের রাজা। 2 দাগে তোমাদের সর্বমোট 13টি প্রশ্নের উত্তর করতে হবে, যার মান হচ্ছে 1। মান 1-এর 13টি প্রশ্নের উত্তর করতে হবে এবং সেই ক্ষেত্রে 2-এর এ নম্বরের 1 নম্বর প্রশ্ন ছিল কোথায় প্রথম ক্রিকেট খেলা শুরু হয়, উত্তর হবে ইংল্যান্ডে। 2 নম্বর প্রশ্ন ছিল হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে 1817 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন ছিল করিম শাহ কে ছিলেন, উত্তর হবে পাগলপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। 4 নম্বর প্রশ্ন ছিল কে সর্বপ্রথম সব ব্যবচ্ছেদ করেন, উত্তর হবে মধুসূদন গুপ্ত। 2-এর বি নম্বরে তোমাদের সত্য না মিথ্যা সেটি নির্ণয় করতে বলা হয়েছে এবং সেই ক্ষেত্রে 2-এর এ নম্বরের প্রশ্ন ছিল ক্যাবিনেট মিশনের সদস্যরা 1946 খ্রিস্টাব্দে ভারতে আসেন, এটি হবে সত্য। 2 নম্বর প্রশ্ন ছিল ভারত মাতা চিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেন, উত্তর হবে সত্য। 3 নম্বর প্রশ্ন ছিল ইন্ডিয়া হাউস দিল্লিতে অবস্থিত, উত্তর হবে মিথ্যা, এটি লন্ডনে অবস্থিত। 2-এর সি নম্বরে তোমাদের কাছে স্তম্ভ মেলানো অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ পাশাপাশি লেখা মিলানো, সেই ক্ষেত্রে 1 নম্বরে ছিল প্রফুল্ল চন্দ্র রায়, এটার সঙ্গে মিলবে বি নম্বরটি
অর্থাৎ বেঙ্গল কেমিক্যাল। তারপরে ছিল দেশবন্ধু, এটার সঙ্গে মিলবে সি নম্বরটি অর্থাৎ চিত্তরঞ্জন দাস। তারপরে ছিল বঙ্গভঙ্গ, এটির সঙ্গে মিলবে 4 নম্বরটি অর্থাৎ 1905 খ্রিস্টাব্দ। এই উত্তরগুলো লেখার ক্ষেত্রে পাশাপাশি লিখতে হবে। তারপরে 2-এর ডি নম্বরে তোমাদের ভারতের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করতে বলা হয়েছে। সেই ক্ষেত্রে 1 নম্বরে আছে গুজরাট, তোমাদের ডিসপ্লেতে দেখো গুজরাটটি চিহ্নিত করা হয়েছে। 2 নম্বর আছে কলকাতা, কলকাতাও চিহ্নিত করা আছে। 3 নম্বর আছে লখনৌ, উত্তরপ্রদেশের লখনৌ, সেটিও চিহ্নিত করা আছে। তারপরের যে প্রশ্নগুলো আছে সেগুলো কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, সেটি তোমাদের জন্য না। তারপরেও এটি উত্তরগুলো করা আছে। তোমাদের জন্য হচ্ছে 2-এর ই নম্বর। 2-এর ই নম্বরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই, অর্থাৎ বিবৃতি দেওয়া আছে এবং তার 3টি ব্যাখ্যা দেওয়া আছে, তার মধ্যে থেকে যেটি সঠিক সেটি তোমাদের লিখতে হবে। 1 নম্বর বিবৃতি আছে উষা মেহতা ভয়েস অফ ফ্রিডম বেতার তরঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন। এটির সঙ্গে এ এবং সি দুটোই খুব কাছাকাছি, তবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বলতে গেলে এ নম্বরটাই হওয়া উচিত। জনসাধারণের মধ্যে স্বাধীনতা আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। 2 নম্বরের বিবৃতি আছে ওয়াহাবি আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ আন্দোলন। এই ক্ষেত্রে ব্যাখ্যার সি নম্বর ব্যাখ্যাটি হবে সঠিক। সি নম্বর ব্যাখ্যা আছে যদিও প্রাথমিকভাবে শুরু হয়েছিল ইসলামী ধর্মীয় সংস্কারক আন্দোলন হিসাবে, কিন্তু ক্রমান্বয়ে তা রূপ নেই সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন হিসাবে। 3 নম্বর বিবৃতি রয়েছে 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল। এটির ব্যাখ্যা মিলবে এ নম্বরটি, প্রথমটি, অর্থাৎ জমিদার মহাজনরা সাঁওতালদের উপরে ব্যাপক শোষণ নিপীড়ন চালাতো। এরপরে 3 দাগে আছে তোমাদের মান 2-এর প্রশ্ন। এখান থেকে 7টি প্রশ্নের উত্তর করতে হবে। 3-এর 1 নম্বর প্রশ্ন আছে ভারতে 2টি পরিবেশগত আন্দোলনের নাম লেখো। সেই ক্ষেত্রে তোমরা লিখে দিতে পারো চিপকো আন্দোলন যেটি হয়েছিল 1974 খ্রিস্টাব্দে এবং নর্মদা বাঁচাও আন্দোলন যেটি হয়েছিল 1985 খ্রিস্টাব্দে। এটি সাল অনুযায়ী দুটো পরিবেশগত আন্দোলনের নাম লিখলেই 2-এ 2 পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন আছে মধুসূদন গুপ্ত কেন স্মরণীয়। সেই ক্ষেত্রে মধুসূদন গুপ্ত কে ছিলেন, তিনি কি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, সেটি 3-4 লাইনের মধ্যে সুন্দর করে সাজিয়ে লিখলেই 2-এ 2 পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন আছে বারাসাত বিদ্রোহের লক্ষ্য কি ছিল। সেই ক্ষেত্রে বারাসাত বিদ্রোহের যে লক্ষ্য, 2টি লক্ষ্যকে পয়েন্ট করে দিয়ে ব্যাখ্যা করলেই 2-এ 2 পেয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন আছে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল। এই ক্ষেত্রেও সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের প্রবর্তন, এবং সেই এনফিল্ড রাইফেল কি এটি 4-5 লাইনের মধ্যে সংক্ষেপে ব্যাখ্যা করে দিলেই 2-এ 2 পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন আছে জাতীয় শিক্ষা পরিষদ কে কবে প্রতিষ্ঠা করেছিলেন। এটির উত্তরও সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে 1906 খ্রিস্টাব্দের 11ই মার্চ জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল। এইভাবে সুন্দর করে গুছিয়ে লিখলেই 2-এ 2 পেয়ে যাবে। তারপরের প্রশ্ন আছে 6 দাগ কংগ্রেস সমাজতন্ত্রী দলের 2 জন নেতার নাম লেখো। এই ক্ষেত্রেও 2 জন নেতার নাম, যে কোনো 2 জন নেতার নাম লিখলেই তোমরা 2-এ 2 পেয়ে যাবে। উত্তর হতে পারে জয়প্রকাশ নারায়ণ, হতে পারে আচার্য নরেন্দ্র দেব, হতে পারে রাম মনোহর লোহিয়া। এগুলোর মধ্যে থেকে যে কোনো 2 জন কংগ্রেস সমাজতন্ত্রী দলের নেতার নাম লিখলেই 2-এ 2 পেয়ে যাবে। 7 নম্বর প্রশ্ন আছে বীরসালিঙ্গম পান্তুলু কেন বিখ্যাত। এই ক্ষেত্রে বীরসালিঙ্গম পান্তুলু কে ছিলেন বা কেন স্মরণীয়, 4-5 লাইনের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা করলেই 2-এ 2। 8 নম্বর প্রশ্ন আছে ডান্ডি অভিযান কি। এটিও তোমরা জানো যে ডান্ডি অভিযান কে শুরু করেছিলেন, কবে শুরু করেছিলেন, কেন শুরু করেছিলেন, সেটি সংক্ষেপে 4-5 লাইনের মধ্যে ব্যাখ্যা করলেই 2-এ 2। 9 নম্বর প্রশ্ন আছে কাকোরি ষড়যন্ত্র মামলা কি। এই কাকোরি ষড়যন্ত্রের মামলাটি কবে হয়েছিল, কাদের বিরুদ্ধে হয়েছিল, সেই অনুসারে কতজনকে জেলের মধ্যে বন্দী করা হয়েছিল, এটিও সংক্ষেপে 4-5 লাইনের মধ্যে গুছিয়ে লিখলেই 2-এ 2। 10 নম্বর প্রশ্ন আছে শরণার্থী কাদের বলা হয়। এটির উত্তরও 3-4 লাইনের মধ্যে সুন্দর করে লিখলেই 2-এ 2। 11 নম্বর প্রশ্ন আছে মোহাম্মদ আলী জিন্নাহ কে ছিলেন।
এটির উত্তরও 4-5 লাইনের মধ্যে মোহাম্মদ আলী জিন্নাহ কে ছিলেন বা কেন বিখ্যাত সেটি 4-5 লাইনের মধ্যে সুন্দর করে লিখলেই 2-2 পেয়ে যাবে। 4 দাগের প্রশ্ন থাকছে 8টি, এর মধ্যে থেকে তোমাদের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এই প্রশ্নগুলোর মান থাকছে 4, অর্থাৎ মান 4-এর 4টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। 4-এর 1 দাগের প্রশ্ন ছিল জীবনের ঝরাপাতা গ্রন্থ থেকে সামাজিক ইতিহাস সম্বন্ধে কি জানা যায়। এই ক্ষেত্রে জীবনের ঝরাপাতার উপরে একটি ভূমিকা থাকবে এবং তারপরে জীবনের ঝরাপাতা থেকে কি জানা যায় তখনকার সমাজ, অর্থনীতি, নারীদের অবস্থা ইত্যাদি যে জানা যায় সেই বিষয়গুলো 4-5টা পয়েন্টের মাধ্যমে সুন্দর করে ব্যাখ্যা করে দিয়ে একটা মূল্যায়ন লিখলেই 4-এ 4। 4-এর 2 নম্বর প্রশ্ন আছে নারী কল্যাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। এই ক্ষেত্রেও একটি সুন্দর ভূমিকা হবে এবং তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান নারী শিক্ষার প্রসারে তিনি কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন সেই অবদানগুলো 4টা পয়েন্ট দিয়ে সুন্দর করে লিখে লাস্টে একটা মূল্যায়ন বা মন্তব্য লিখলেই 4-এ 4। 4-এর 3 দাগের প্রশ্ন আছে সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো। এটিও খুব সহজ, একটি ভূমিকা থাকবে, সাঁওতাল বিদ্রোহের কারণগুলোকে 4টা পয়েন্ট আকারে ব্যাখ্যা করতে হবে, লাস্টে একটা মূল্যায়ন বা মন্তব্য লিখলেই 4-এ 4। 4 দাগের প্রশ্ন আছে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া জাতীয়তাবাদী অনুভূতির জাগরণে কি ভূমিকা নিয়েছিল। এই ক্ষেত্রেও গোড়া উপন্যাসের গুরুত্বটা লিখলেই হবে, একটি ভূমিকা, মাঝখানে গোড়া উপন্যাস থেকে আমরা কি জানতে পারি বা গোড়া উপন্যাসের গুরুত্ব কি এবং লাস্টে একটা মূল্যায়ন, 4-5টা পয়েন্ট দিয়ে সুন্দর করে লিখলেই 4-এ 4। 5 নম্বর প্রশ্ন আছে বিজ্ঞান শিক্ষায় জগদীশ চন্দ্র বসুর অবদান লেখো। এই ক্ষেত্রেও 4-5টা পয়েন্ট দিয়ে জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান শিক্ষার জন্য কি কি কাজ করেছিলেন, কি ভূমিকা পালন করেছিলেন, 4-5টা পয়েন্ট দিয়ে সুন্দর করে ব্যাখ্যা করলেই 4-এ 4। পরে প্রশ্ন আছে বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিকের ভূমিকার বিবরণ দাও। এই ক্ষেত্রেও বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় যে শ্রমিক আন্দোলনগুলো হয়েছিল সেই শ্রমিক আন্দোলনগুলো কারা করেছিলেন, কোথায় করেছিলেন, কবে করেছিলেন সেটি 4-5টা প্যারা চেঞ্জ করে করে বা 4-5টা পয়েন্ট দিয়ে সুন্দর করে ব্যাখ্যা করলেই 4-এ 4 পেয়ে যাবে। 7 দাগের প্রশ্ন আছে সূর্য সেন কেন স্মরণীয়। এই ক্ষেত্রেও 4-5টা পয়েন্ট দিয়ে সূর্য সেনের ভূমিকা তুলে ধরলেই 4-এ 4। পরে প্রশ্ন আছে 8 দাগের প্রশ্ন আছে দিল্লি চুক্তি 1955 এর শর্তগুলি কি ছিল। এই ক্ষেত্রেও একটি ভূমিকা থাকবে, দিল্লি চুক্তি কবে কাদের মধ্যে হলো এবং তারপরে দিল্লি চুক্তির শর্ত, এই ক্ষেত্রে শর্তগুলো লিখে দিয়ে একটা মূল্যায়ন বা মন্তব্য লিখলেই 4-এ 4 পেয়ে যাবে। 5 দাগে তোমাদের থাকছে 3টে প্রশ্ন, এই 3টে প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে মান 8-এর জন্য। মান 8-এর জন্য 1 নম্বর প্রশ্ন ছিল জাতীয়তাবাদ প্রসারে স্বামী বিবেকানন্দের অবদান সংক্ষেপে আলোচনা করো। এই ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান লেখার ক্ষেত্রে একটা ভূমিকা লিখতে হবে, তারপরে স্বামী বিবেকানন্দের সম্পূর্ণ অবদানগুলিকে 8-9টা পয়েন্টের মাধ্যমে সুন্দর করে প্রকাশ করতে হবে, লাস্টে একটা মূল্যায়ন বা মন্তব্য হবে, তবেই দেখা যাবে 8-এ 8 পেয়ে যাবে। পরের প্রশ্ন ছিল মান 8-এর জন্য সিপাহী বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। এটির ক্ষেত্রেও সিপাহী বিদ্রোহের প্রকৃতি কেমন ছিল তার উপরে একটি ভূমিকা লিখতে হবে এবং তারপরে ঐতিহাসিকরা সিপাহী বিদ্রোহকে বিভিন্ন নামে যে অভিহিত করেছেন, কেন অভিহিত করেছেন সেটিকে 8-9টা পয়েন্ট আকারে সুন্দর করে পক্ষে বিপক্ষে যুক্তির মাধ্যমে দেখিয়ে দিলেই এবং লাস্টে একটি মূল্যায়ন লিখে দিলেই দেখা যাবে 8-এ 8 পেয়ে যাবে। পরের মান 8-এর জন্য প্রশ্ন ছিল ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। এই ক্ষেত্রেও একটি ভূমিকা লিখতে হবে, তারপরে যে সমস্ত নারীরা ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেই প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, বীণা দাস, লীলা নাগ রায় যারাই ছিলেন তাদের নাম ধরে ধরে 8-9টা পয়েন্টের মাধ্যমে সুন্দর করে লিখে দিলেই এবং লাস্টে একটি মূল্যায়ন বা মন্তব্য লিখে দিলেই 8-এ 8 পেয়ে যাবে। এই গেল তোমাদের 64 নম্বরের জেনারেল হিস্ট্রি এর প্রশ্ন এবং উত্তর। এবার আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস। এখানে থাকছে 26 নম্বর। এই 26 নম্বরের জন্য অর্থাৎ 6 দাগের যে 5টি মান 1-এর জন্য প্রশ্নের উত্তর লিখতে হবে সেখানে ছিল 6-এর এ নাম্বার প্রশ্ন ছিল নবীজি ইন্তেকাল করেছিলেন। উত্তর হবে এ নম্বরটা 632 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন ছিল গণি কথার অর্থ কি। গণি কথার অর্থ হলো, উত্তর হবে 2 নম্বরটি মক্কার শিক্ষিত ধনী ব্যক্তি।
তারপরে প্রশ্ন ছিল উমাইয়া বংশ প্রতিষ্ঠা করেন, উত্তর হবে 4 নম্বরটি, অর্থাৎ আমির মুয়াবিয়া। 4 নম্বর প্রশ্ন ছিল বাগদাদ শহরের প্রতিষ্ঠা করেন, উত্তর হবে 1 নম্বরটি, অর্থাৎ খলিফা আল মনসুর। তারপরে প্রশ্ন ছিল যিশুর জন্মস্থান হলো, উত্তর হবে 4 নম্বরটি, অর্থাৎ জেরুজালেম। 7 দাগে রয়েছে তোমাদের মান 1-এর 5টি প্রশ্নের উত্তর লেখা। এই ক্ষেত্রে সমস্ত প্রশ্নের মধ্যে থেকে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 7-এর এ নম্বরে প্রশ্ন আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতার নাম কি, উত্তর হচ্ছে ফাতেমা বিনতে আসাদ, বা শুধু মা ফাতেমা লিখলেও হবে। 2 নম্বর প্রশ্ন ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন সিদ্দিক নামে পরিচিত, এটির উত্তর লিখতে হবে যে তিনি সত্যবাদী ছিলেন, তাই তিনি সিদ্দিক নামে পরিচিত হন। 3 নম্বর প্রশ্ন আছে খারাজ কি, এটি লিখতে হবে একটি ভূমি রাজস্ব। 4 নম্বর প্রশ্ন আছে ইয়াজিদ কে ছিলেন, উত্তর লিখতে হবে আমির মুয়াবিয়ার পুত্র। 7-এর বি নম্বরে তোমাদের ম্যাচিং করতে হবে, অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলানো। এই ক্ষেত্রে প্রথমটা ছিল পারস্য, পারস্যের সঙ্গে ম্যাচিং হবে বি নাম্বারটি, অর্থাৎ ইরান, পাশাপাশি লিখতে হবে। তারপরে ছিল আব্বাসীয় বংশ, এই ক্ষেত্রে উত্তর হবে এ নাম্বারটি, অর্থাৎ আবুল আব্বাস। 7-এর সি নম্বরে তোমাদের আছে সত্য মিথ্যা নির্ণয়। এই ক্ষেত্রে প্রশ্ন ছিল আব্বাসীয় আমলে ইরানীদের প্রাধান্য বৃদ্ধি পায়, উত্তর হবে ঠিক সত্য। তারপরে আছে 1210 খ্রিস্টাব্দে মোস্তাফা বিন কাসেম সিন্ধু দখল করেছিলেন, উত্তর হবে মিথ্যা। 8 দাগের জন্য তোমাদের থাকছে 4টি প্রশ্ন, এবং এই 4টি প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। মান থাকছে 2, অর্থাৎ 2 মার্কের 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে। 8-এর 1 নম্বরের প্রশ্ন আছে কোরআন সংকলনের প্রয়োজনীয়তা কি ছিল, এই ক্ষেত্রে প্রয়োজনীয়তা বা গুরুত্ব 2টো বা 3টে পয়েন্টের মাধ্যমে সুন্দর করে লিখলেই 2-এ 2 পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন ছিল খিলাফত বলতে কি বুঝো, খিলাফত বলতে কি বুঝো 4-5 লাইনের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা করলেই 2-এ 2। তারপরে ছিল উমাইয়া বংশ কে কবে প্রতিষ্ঠা করেন, এটির উত্তরও আমির মুয়াবিয়া 661 খ্রিস্টাব্দে এই উমাইয়া বংশ প্রতিষ্ঠা করেন, লিখলেই 2-এ 2 পেয়ে যাবে। তারপরে প্রশ্ন ছিল নহর ই জুবাইদা কি, তোমরা জানো নহর ই জুবাইদা একটি খাল যেটি জুবাইদা খনন করেছিলেন, সেটিও সুন্দর করে 2-3 লাইনের মধ্যে লিখলেই 2-এ 2 পেয়ে যাবে। 9 দাগের তোমাদের থাকছে 4টি প্রশ্ন, এই 4টির মধ্যে থেকে যে কোনো একটি উত্তর লিখতে হবে। মান 4, মান 4-এর জন্য একটি প্রশ্নের উত্তর। এই ক্ষেত্রে প্রশ্ন এসেছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতিত্ব আলোচনা করো, এই ক্ষেত্রে একটি ভূমিকা লিখতে হবে এবং তারপরে তার কৃতিত্ব বা গুরুত্বপূর্ণ কাজগুলি, তিনি কেন গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে 4-5টা পয়েন্ট করে দিয়ে সুন্দর করে ব্যাখ্যা করলেই 4-এ 4 পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন ছিল টিকা লেখো সিটি অফ বাগদাদ, সিটি অফ বাগদাদের উপরেও একটি ভূমিকা হবে এবং 4-5টা তার গুরুত্ব বা সিটি অফ বাগদাদে কি কি ছিল পয়েন্ট আকারে সুন্দর করে ব্যাখ্যা করলেই 4-এ 4 পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন ছিল স্পেনে উমাইয়া শাসনের সংক্ষিপ্ত বিবরণ দাও, এই ক্ষেত্রেও একটি ভূমিকা হবে এবং তারপরে স্পেনে উমাইয়া বংশের প্রতিষ্ঠা এবং তারপরে সেই শাসনকাল সম্বন্ধে 4-5টা পয়েন্ট করে দিয়ে বা প্যারা চেঞ্জ করে করে লিখলেই 4-এ 4 পেয়ে যাবে। তারপরে প্রশ্ন ছিল পবিত্র খলিফাদের সময়ে বিচার ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো, এটিও একটি ভূমিকা হবে এবং তারপরে বিভিন্ন খলিফার সময় বিচার ব্যবস্থা কেমন ছিল সেটি 4-5টা পয়েন্টের মাধ্যমে সুন্দর করে লিখলেই তোমরা 4-এ 4 পেয়ে যাবে। এরপরে রয়েছে 10 দাগ এবং 10 দাগে তোমাদের 4টে প্রশ্ন থাকছে এবং এই 4টে প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। মান 8-এর জন্য, মান 8-এর একটাই প্রশ্নের উত্তর লিখতে হয়। এবার 10-এর 1 দাগের প্রশ্ন ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থার মূল্যায়ন করো, এটির উত্তর লেখার ক্ষেত্রেও একটি ভূমিকা এবং মাঝখানে 7-8টি পয়েন্ট করে দিয়ে হযরত আলীর শাসন ব্যবস্থার বিভিন্ন দিকগুলো পয়েন্ট আকারে ব্যাখ্যা করে দিবে এবং লাস্টে একটি মূল্যায়ন বা মন্তব্য লিখলেই 8-এ 8 পেয়ে যাবে। পরের প্রশ্ন ছিল পবিত্র 4 খলিফার সময় রাজস্ব ব্যবস্থার বিবরণ দাও, এই ক্ষেত্রেও একটি ভূমিকা দিবে। তারপরে 4 খলিফার সময়কালের যে রাজস্ব ব্যবস্থা সেটিকেও 7-8টা পয়েন্টের মাধ্যমে সুন্দর করে ব্যাখ্যা করবে, লাস্টে একটি মূল্যায়ন বা মন্তব্য বা উপসংহার লিখলেই 8-এ 8 পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন ছিল
সংক্ষেপে উমাইয়া শাসনের পতনের কারণ আলোচনা করো। এটির উত্তর আরো সহজভাবে লেখা যায়, একটি ভূমিকা, তারপরে উমাইয়া শাসনের পতনের কারণগুলিকে 8-9টা পয়েন্টের মাধ্যমে সুন্দর করে ব্যাখ্যা করে দিলে এবং তারপরে একটি মূল্যায়ন বা মন্তব্য লিখে দিলে দেখা যাবে তোমরা 8-এ 8 পেয়ে যাবে। তোমাদের লাস্ট প্রশ্ন ছিল আব্বাসীয় খলিফা হারুন অল রশিদের অবদান আলোচনা করো। এই ক্ষেত্রেও একটি ভূমিকা থাকবে এবং হারুন অল রশিদের কৃতিত্ব বা গুরুত্বপূর্ণ কাজগুলিকে 7-8টা পয়েন্টের মাধ্যমে লিখে দিয়ে লাস্টে একটি মূল্যায়ন বা মন্তব্য লিখে দিবে, দেখা যাবে 8-এ 8 পেয়ে যাবে। এই গেল তোমাদের ইসলামের ইতিহাস। এবং এরপরে যেটা থাকছে 10 নম্বরের কিছু প্রশ্ন আছে, সেটা হচ্ছে কিন্তু কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য এবং এটি তোমাদের করতে হবে না। অতএব আজকের ক্লাসে আমরা বুঝতে পারলাম যে হাই মাদ্রাসা 2025-এর ইতিহাসের প্রশ্ন কি কি এসেছিল বা তার উত্তর কি হবে বা কিভাবে উত্তর লিখলে 90-এর মধ্যে 90 সম্পূর্ণ নম্বরই পেয়ে যাবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।